প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1 অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন থেকে লেসন 4 হিসেবে পড়াচ্ছি। একটু খেয়াল করো। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। বৈচিত্র্যময় পৃথিবীতে বাস করে অসংখ্য বৈচিত্র্যময় প্রাণী। পৃথিবীতে সব প্রাণী নিয়ে গঠিত হয়েছে প্রাণী জগৎ। এসব প্রাণীদের আকার, আকৃতি, বর্ণ, স্বভাব, বাসস্থান, চারিত্রিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ গঠন, খাদ্যাভ্যাস, জনন প্রক্রিয়া ইত্যাদির মধ্যে নানান পার্থক্য লক্ষ্য করা যায়। সোজা কথা, পৃথিবীর এই যে পরিবেশের এক এক জায়গায় এক এক রকম, এবং সেই পরিবেশের ভিন্নতার কারণে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রাণীকুলকে দেখতে পাই। এদের আকার, আকৃতি, বর্ণ, বিভিন্ন কিছুতে এদের খাদ্যাভ্যাস, এদের গঠন, এদের প্রজনন সবকিছুর মধ্যে একটা ভেরিয়েশন লক্ষ্য করা যায়। এগুলো মিলেই তো হচ্ছে তার প্রাণী বৈচিত্র্য, যে বিষয়টা আমি এর আগেই পড়িয়েছি। একটু খেয়াল করো, 1873 সালে বিজ্ঞানী হেকেল সমগ্র প্রাণী জগৎকে প্রোটোজোয়া ও মেটাজোয়া এ দুভাগে ভাগ করেন। বহু বছর ধরে প্রোটোজোয়াকে পর্বের মর্যাদা দেওয়া হতো। এগুলো তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট বই আছে বিধে আমি পড়াচ্ছি, জাস্ট একটু বেসিক। 1969 সালে আর.এস. হুইটেকার জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস অর্থাৎ 5 কিংডম যে ক্লাসিফিকেশন, এটা প্রবর্তন করেন। কিংডম গুলো হলো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই বা ফুঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল মনেরা রাজ্যের, প্রোটোজোয়ানদের প্রোটিস্টা রাজ্যের সদস্য হিসেবে গণ্য করা হয়। এই যে হুইটেকারের মতো যে শ্রেণীবিন্যাস 5 কিংডম কনসেপ্ট, এখানে নিউক্লিয়াস আবরণযুক্ত টিস্যুবিহীন সকল এককোষী জীব প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, যেমন শৈবাল, স্লাইম মোল্ড, এগুলো হচ্ছে ছত্রাক জাতীয়। সকল ছত্রাক ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত, বহুকোষী শৈবাল ও সকল উদ্ভিদ প্লান্টের রাজ্যের অন্তর্ভুক্ত। কিন্তু শৈবালকে একসময় প্লান্টে বলা হলো, আধুনিক যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী এটাকে এখন আর শৈবালকে আমরা প্লান্টিতে নয়, শৈবাল চলে গেছে খুব সম্ভবত প্রোটিস্টাতে আর কি। যাই হোক, এরপরে আসে সকল বহুকোষী প্রাণী, যেমন মেটাজোয়া, যারা খাদ্য গালাধকরণ করেও অভ্যন্তরীণভাবে পরিপাক করে, এবং কিছু পরজীবী যারা শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে, তাদের রাজ্য অ্যানিমেলিয়া। প্রাণী জগতের সদস্যদের বর্তমানে প্রায় 33 পর্বের তালিকাভুক্ত করা হয়েছে। পর্বগুলোকে সাধারণভাবে মেজর ফাইলা ও মাইনর ফাইলা এই দুভাগে অন্তর্ভুক্ত করা হয়। মেজর ফাইলা, মাইনর ফাইলা, আমরা মাইনর ফাইলা খুব একটা বেশি আলোচনা করব না, মেজর ফাইলাগুলি পড়বো। একটু খেয়াল করো, প্রিন্সিপালস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন, নীতিগুলো কি কি। আমরা এর আগে ভিত্তিগুলো পড়েছি, এখন হচ্ছে প্রিন্সিপালস, নীতিগুলো কি কি। দেখো কি বলছে, নাম্বার 1-এ আসো, ট্যাক্সোনমিক ক্যারেক্টার। প্রথমেই সেই ট্যাক্সোনমিক ক্যারেক্টারটা ডিটারমিনেট করতে হবে। যে বৈশিষ্ট্যকে ট্যাক্সন সদস্যকে অন্য ট্যাক্সন বা শ্রেণীবদ্ধগত একক থেকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটি ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। আধুনিক গবেষণায় শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে ট্যাক্সন সদস্যদের অঙ্গসংস্থানিক মানে মরফোলজিক্যাল, রাসায়নিক কেমিক্যাল, শারীরবৃত্তিক ফিজিওলজিক্যাল, জিনগত জেনেটিক্যাল, জননগত মানে রিপ্রোডাকশনের সাইড থেকে, বা বাস্তুসংস্থানিক, এটা ইকোসিস্টেমের দিক থেকে বোঝায়। শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ট্যাক্সনের শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যাবলী উল্লেখ করতে হয়। এই যে বলতে শ্রেণীবদ্ধগত একক ট্যাক্সন, এই ট্যাক্সনের ডেফিনিশন নিয়ে মতভেদ থাকতে পারে, বা বোঝার পার্থক্য থাকতে পারে, বোঝার ভিন্নতা থাকতে পারে। ট্যাক্সনটা কি, সেই ট্যাক্সনটা কি আমি একটু ক্লিয়ার করবো। দেখি সামনের স্লাইডে আমরা যাই। শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণ করে থাকা কোনো ট্যাক্সন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমন হতে পারে, কিংবা অপরিচিত হতে পারে। তার অর্থ এই নয় যে এটি একটি নতুন ট্যাক্সন। এভাবে শ্রেণীকরণের উদ্দেশ্যে সংগৃহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনা সাপেক্ষে ক্যাটাগরিকরণ সম্পন্ন করতে হয়। নেক্সট স্লাইডে দেখো, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি, ক্যাটাগরাইজেশন অর র্যাঙ্কিং। কি বলছে দেখো, যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি বা র্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণী গোষ্ঠীকে ট্যাক্সন বলে। এইখান থেকে আসো, ট্যাক্সন কি একটা সংজ্ঞা আছে, আমরা সংক্ষেপে বলি, বইয়ে পড়ানো হয়, শেখানো হয়। এসএসসি লেভেলের বইও আছে, ইন্টারমিডিয়েট লেভেলের বইও হয়তো বা ছিল বা আছে। শ্রেণীবিন্যাসের একক, এখন এই শ্রেণীবিন্যাসের একককে বলা হয় ট্যাক্সন, বহু বচনে ট্যাক্সা,
একবচনে ট্যাক্সন, তখন আমরা যেটা বুঝি যে কিংডম বা ফাইলাম যেগুলো আছে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এগুলোকে বলি আমরা ট্যাক্সন। এটা বুঝে থাকি হয়তো বা বোঝার একটু ব্যতয়ের কারণে, ভিন্নতার কারণে। এগুলো কিন্তু ট্যাক্সন না, এগুলো হচ্ছে র্যাঙ্ক বা ক্যাটেগরি। তাহলে ট্যাক্সন কোনটা? যে আমরা বলি না কিংডম, তারা অপোজিটে এনিমেলিয়া। বেসিক্যালি এনিমেলিয়াটাই কিংডম এবং এটি হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। ট্যাক্সন আরেকবার বলি, ট্যাক্সন এবং ট্যাক্সার, সময় হয়তো বেশি লাগবে, তারপর একটু বলি বিষয়টা। ক্লাসে হলে, শ্রেণী কক্ষে যদি হতো, তাহলে নিজের মতো করে বোঝানো বেশ সহজ। বাট এটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে নিজের মতো করে সবসময় বোঝানোর সুযোগ হয় না। এখানে টাইমের একটা ফ্রেম আছে, এই টাইমটা ওভার হয়ে গেলে হয়তো আর ক্লাস কন্ডাক্ট করা যায় না। এই জন্য একটু প্রচেষ্টা থাকে শেষ করা। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ক্যাটেগরিকরণ বা র্যাঙ্ক মুক্তি এবং ট্যাক্সন, টেক্সা। টেক্সা বহুবচনে, একবচনে ট্যাক্সন। ট্যাক্সন কোনটা, ক্যাটেগরি কোনটা, র্যাঙ্ক মুক্তি কোনটা? ট্যাক্সন বলতে হয়তো আমরা অনেকেই বুঝে থাকি যে ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস, স্টেপগুলো, ধাপগুলো, এগুলো আসলে ট্যাক্সন নয়, এগুলো হচ্ছে ক্যাটেগরি বা র্যাঙ্ক। ধাপ কোনটা? সে ফাইলাম, করডাটা, এই করডাটাই হচ্ছে ট্যাক্সন। সাব ফাইলাম ভার্টিব্রেটা, এটা আরেকটি ট্যাক্সন। ক্লাস মেমিলিয়া, এটি ট্যাক্সন। তারপর হচ্ছে মনে করো অর্ডার প্রাইমেটস, এই প্রাইমেটসটাই হচ্ছে ট্যাক্সন, অর্ডারটা নয়। ফ্যামিলি হোমোনিডি, হোমিনিডিটাই হচ্ছে ট্যাক্সন। জেনাস হোমো, হোমোটাই ট্যাক্সন। হোমো সাপিয়েন্সটাই ট্যাক্সন। এইভাবে স্পেসিস নয়। তাহলে স্পেসিস কথাটা হলো এখানে ক্যাটেগরি বা র্যাঙ্ক ভুক্তি। আর এই যে ট্যাক্সন গুলো, এনিমেলিয়া, কর্ডাটা, মেমেলিয়া, এগুলি হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। তাহলে খেয়াল করো, যেসব প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটেগরি বা র্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণীগোষ্ঠীকে ট্যাক্সন বলে। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, শ্রেণীবদ্ধগত একক, শ্রেণীবদ্ধগত একক। যেমন এনিমেলিয়া, যেমন কর্ডাটা। এই যাই হোক, বাকিটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে। বিবর্তনিকভাবে সম্পর্কিত এবং অভিন্ন বৈশিষ্ট্যাবলী বহনকারী প্রাণীগুলো, ট্যাক্সনকে এক একটি শ্রেণীবদ্ধগত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। জীব জগতের, যেমন এনিমেলিয়া বললে সকল প্রাণীকে কিংডম ক্যাটাগরির আন্ডারে শ্রেণীবদ্ধগত একক হিসেবে এনিমেলিয়াতে জায়গা দেওয়া হয়। এই জীবজগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটেগরি বা ধাপ, যা একটির উপর আরেকটিকে বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে একত্রে হায়ারার্কি বলে। হায়ারার্কি জীবগুলোর মধ্যে বিভিন্ন মাত্রার আত্মীয়তার সম্পর্ক নির্দেশ করে। হায়ারার্কিতে অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাটেগরির অবস্থান যত কাছাকাছি হয়, তাদের জীবসমূহের চারিত্রিক মিল তত বেশি হয়। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে 7টি, যেমন কিংডম। এই যে এগুলো হচ্ছে ক্যাটেগরি বা র্যাঙ্ক ধাপ। এই কিংডমের বিপরীতে এনিমেলিয়া, এটি হচ্ছে ট্যাক্সন, এটি শ্রেণীবদ্ধগত একক। ফাইলাম, সিকার্ডাটা, এটি হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, এটি ট্যাক্সন। ফাইলামটা হচ্ছে র্যাঙ্ক অর ক্যাটেগরি বা ধাপ। ক্লাসটা হচ্ছে র্যাঙ্ক অর ক্যাটেগরি। এভাবে যে অর্ডার, ফ্যামিলি, জেনাস ও স্পেসিস। কোন প্রাণীর শ্রেণীবিন্যাস করতে গেলে সেই প্রাণীকে যেসব ক্যাটেগরি বা ধাপের প্রত্যেকটিতে স্থাপন না করলে শ্রেণীবিন্যাস অসম্পূর্ণ থাকবে, সেই ধাপগুলোকে আবশ্যিক ধাপ বলে। সাধারণত 7টি, এটা একটা এমসিকিউ, 7টি আবশ্যিক ধাপ। এখানে আরো অনেকগুলো উপধাপ আছে, সেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। ধাপ হচ্ছে 7টি, অর্থাৎ প্রধান ক্যাটেগরি হচ্ছে 7টি, প্রধান র্যাঙ্ক হচ্ছে 7টি। এখানে হায়ারার্কি একটা শব্দ আছে, হায়ারার্কি শব্দটা যদি একটু ক্লিয়ার করি, আরোহী অবরোহী ধাপ। যেমন কিংডম থেকে যদি তুমি স্পেসিস পর্যন্ত আসো, সেটা হচ্ছে অবরোহী ধাপ, নিচের দিকে। আবার স্পেসিস থেকে তুমি যদি কিংডম পর্যন্ত যাও, স্পেসিস থেকে তুমি যদি কিংডম পর্যন্ত যাও, তাহলে সেটা হবে আরোহী। নিচ থেকে উপর হলে আরোহণ, উপর থেকে নিচে হলে অবরোহণ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। যাই হোক, এই হায়ারার্কি হলো শ্রেণীবিন্যাসের, এই ক্ষেত্রে আমার এই জীববিজ্ঞানে হায়ারার্কি হলো শ্রেণীবিন্যাসের আরোহী অবরোহী ধাপ। প্রজাতি, এটা পরীক্ষায় প্রশ্ন হবে, প্রজাতি কি? খেয়াল করো কি বলেছে। শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। আসলে এটা বোঝার জন্য, এটা কোনো সংজ্ঞা না, এইভাবে লিখবা না। লিখলেও এটা, এই কথাটা লিখলেও এই পরের কথাটা লিখতে হবে, তবে এটা শুধু লিখে শেষ করলে নাম্বার পাওয়া যাবে না।
শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। আর্নেস্ট মায়ার 1969 মতে প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী, খেয়াল করো, প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন ওই ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলা হয়। যেমন বাঘ, এর সাথে বাঘিনী ক্রস করলে বেবি হবে, সেই বেবিটা উর্বর হবে। বাট বাঘের সাথে সিংহের ক্রস করলে যে বেবিটা আসবে, হয়তো আসবে, আসতে পারে, আসার সম্ভাবনা কম, যদিও আসে, সেই বেবিটা উর্বর হবে না, অর্থাৎ সেই বেবিটা পরবর্তী পর্যায়ে আর প্রজনন ক্ষমতা থাকবে না। না থাকার কারণ হলো তার বাবা এবং মা একই প্রজাতিভুক্ত নয়। যেহেতু বাঘ এবং সিংহ, ধরে নাও বাঘ এবং সিংহী, এরা মিলনের মাধ্যমে সন্তানের জন্ম দিল, সেই সন্তানটা যেহেতু অনুর্বর হবে, সেহেতু তাদের বাবা মা একই প্রজাতিভুক্ত নয়। যদি তাদের বাবা মা একই প্রজাতিভুক্ত হতো, তাহলে বেবিটা স্বাভাবিকভাবে উর্বর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, প্রায় শতভাগ, যদিও এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতয় ঘটতে পারে, অনুর্বর হতে পারে। একই বাবা মার সন্তান 5 ভাই বোন থাকতে তাদের মধ্যে দেখা যায় যে একটা অনুর্বর হতে পারে, তার মানে এই না যে সে তার বাবা মা একই প্রজাতিভুক্ত নয়, সেটা ভিন্ন বিষয়, অন্য কোনো কারণ হতে পারে। এখানে আমি যেটা বুঝালাম সেটাই সঠিক। বাঘ এবং সিংহী, ধরে নাও আমরা ক্রস করালাম, প্রোডাক্ট আসলো, বাট এটা কি হলো না, এটা উর্বর হলো না। কারণ হলো, কি কারণ? উর্বর না হওয়ার কারণ হলো তাদের বাবা মা একই প্রজাতিভুক্ত নয়। গাধা এবং ঘোড়ার মধ্যে মিলন হলো, গাধার সাথে গাধীর মিলন হলে বেবি হবে, সেই বেবি উর্বর হবে, সেই বেবি আবার নতুন করে সন্তানের জন্ম দিতে পারবে। ঘোড়ার সাথে ঘুড়ির হলে সেক্ষেত্রে যে বেবি হবে, সেই বেবি নতুন করে সন্তানের জন্ম দিতে পারবে, অর্থাৎ এই সন্তানের বাবা মা একই প্রজাতি ভুক্ত। কিন্তু গাধা এবং ঘোড়ার যদি মিলন হয়, সেখানে হয়তো সন্তান হবে, এবং সেটা হবে মিউল বা খচ্চর। খচ্চর, এবং এইটি পরবর্তীতে আর সন্তানের জন্ম দিতে পারবে না, এটি অনুর্বর হবে, লেস ফার্টাইল হবে, অর্থাৎ গাধা এবং ঘোড়ার মিলন হয়ে যাবে, তার মানে গাধা এবং ঘোড়া একই প্রজাতিভুক্ত নয়। এই জন্য বলছে প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন ওই ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে। দেখো এখানে প্রজাতি বলে এখানে কি বলছে, দেখো, পৃথিবীর সকল মানুষ একটি প্রজাতিভুক্ত, বানর এক প্রজাতিভুক্ত, ব্যাঙ এক প্রজাতিভুক্ত, আম, কাঁঠাল গাছ এক একটি প্রজাতির অন্তর্গত। আবার এদের মধ্যে ভিন্নতা আছে, সব আম কিন্তু একই প্রজাতির না, যে কোনো একটি নির্দিষ্ট আম, যে কোনো নির্দিষ্ট একটি ব্যাঙ, যে কোনো নির্দিষ্ট প্রজাতির একটা বানর, একটি প্রজাতির অন্তর্ভুক্ত। এখানে দেখো 7টি ক্যাটাগরি বিশিষ্ট ট্যাক্সন হায়ারার্কি ও ট্যাক্সন দেখানো হলো। ট্যাক্সন যেমন মনে করো এই যে কিংডম, এই যে দেখো খেয়াল করো, চমৎকার, এটা হচ্ছে ক্যাটাগরি, নট ট্যাক্সন। এই ট্যাক্সন হচ্ছে এনিমেলিয়া, এনিমেলিয়া ট্যাক্সন মানে এইগুলোই হচ্ছে, এই যে এই প্রাণীকুল, এটা এরাই হচ্ছে ট্যাক্সন, এরাই হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। যেমন করডাটা, সব করডাটা, এইটাই হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। এই শ্রেণীবদ্ধগত একক ক্যাটাগরির অধীন প্রাণীকুল, জীবগোষ্ঠী, এখানে এটা প্রাণী বিজ্ঞানবিদের প্রাণীকুল বলছি, ক্যাটাগরির অধীন প্রাণীগোষ্ঠী। এখানে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস প্রত্যেকটা হলো ক্যাটাগরি। অ্যানিমেলিয়া, করডাটা, অ্যাভিস, পাসারিফর্মিস, হ্যাঁ এটা কি লিখেছে, পারলুডি, হ্যাঁ পারুলিডি, এবং ডেন্ড্রয়কা, ডেন্ড্রয়কা ফিউস্কা, এইটা শ্রেণীবদ্ধগত একক। এটি হলো ট্যাক্সন, এটি হলো ট্যাক্সন, এটি হলো ট্যাক্সন, এরা হলো ট্যাক্সন, এরা ট্যাক্সন, এরা ট্যাক্সন, এটি ট্যাক্সন, এরা ট্যাক্সন, এরা ট্যাক্সন, এরা ট্যাক্সন, শ্রেণীবদ্ধগত একক, সবগুলো মিলে ট্যাক্সা। এই অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়া, এই করডাটা, এরা সব করডাটা, এই অ্যাভিস, এরা সব অ্যাভিস, পাসারিফর্মিস, এগুলো সব পাসারিফর্মিসের, এগুলো সব একই রকম। এই পারুলিডি, এগুলো সব পারুলিডির অন্তর্ভুক্ত। ডেন্ড্রয়কা, এরা সব ডেন্ড্রয়কা, এটা একেবারে স্পেসিস একটা, ডেন্ড্রয়কা ফিউস্কা। আশা করি ক্যাটাগরি, ট্যাক্সন বা ট্যাক্সা বুঝতে পেরেছ। তাহলে গণ কি হবে? গণ যখন হবে পরস্পর সাদৃশ্যযুক্ত একাধিক প্রজাতির সমন্বয়ে গঠিত একক গণ। আবার পরস্পর সাদৃশ্যযুক্ত একাধিক গণের সমন্বয়ে গোত্র, একাধিক গোত্রের সমন্বয়ে বর্গ, একাধিক বর্গের সমন্বয়ে শ্রেণী, একাধিক শ্রেণীর সমন্বয়ে পর্ব, এভাবে একাধিক পর্বের সমন্বয়ে কিংডম। আশা করি বুঝতে পেরেছ। বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রাণী আবিষ্কৃত হওয়ায় পরবর্তীতে প্রাণী সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার কারণে ওই 7টি স্তরের সাহায্যে শ্রেণীবিন্যাস অসম্ভব হয়ে পড়ে। এই অসুবিধা দূর করতে প্রাণীবিজ্ঞানীরা উপরে 7টি আবশ্যিক ধাপের সাথে সুপার, সাব, ইনফ্রা ইত্যাদি নতুন
স্তর যুক্ত করেন। সিম্পসন 21টি ক্যাটাগরি বা স্তর নিয়ে হায়ারার্কি প্রবর্তন করেন। এটা আমাদের দরকার নেই, লাগবে না। বই আছে দিদিদের বললাম, তুমি 7টি আবশ্যিক ধাপের কথা মনে রাখলেই তোমার চলবে। নামকরণ, নামকরণের ক্ষেত্রে কি বলছে দেখো, একটা প্রাণী পাওয়া গেলে তার নাম দিতে হবে। একটি প্রাণীকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। এতে বৈজ্ঞানিক গবেষণার কাজে জটিলতা সৃষ্টি হয়। এই সমস্যা দূরীকরণের জন্য প্রবর্তন করা হয়েছে প্রাণীর নামকরণের বৈজ্ঞানিক পদ্ধতির। কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের এখানে করা হবে জন্য শ্রেণীবিন্যাসের কিছু নিয়ম কানুন ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বলে। খেয়াল করো, এখান থেকে কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাসের কিছু নিয়ম কানুন ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বলে। প্রাণীর নামকরণ দু ধরনের হতে পারে, যেমন দ্বিপদ নামকরণ ও ত্রিপদ নামকরণ। তোমরা দ্বিপদ নামকরণ সম্পর্কে জানো, ত্রিপদ নামকরণটা হয়তো নতুন, আমি ব্যাখ্যা দিচ্ছি। দ্বিপদ নামকরণ বাইনোমিয়াল নোমেনক্লেচার, জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ প্রজাতি নামের দুটি পদ ব্যবহার করে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। আসলে দ্বিপদ নামকরণ তুমি তোমার মতো করে যদি লিখতে চাও, গণ এবং প্রজাতি পদের সমন্বয়ে কোনো জীবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ। এটা হলো আমার নিজের মতো করে পড়ানো। এই নিজের মতো করে পড়াতে গেলে বিষয়গুলো ফেস টু ফেস হলে, ক্লাসে থাকলে আরো সুন্দর করে বুঝিয়ে সমনিয়ে বলা যায়। বা তুমি যদি তোমার মতো করে লিখতে চাও দ্বিপদ নামকরণ কি, বলতে পারো গণ এবং প্রজাতি পদের সমন্বয়ে কোনো জীবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত যে নামকরণ তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এই নামকরণের কিছু নিয়মাবলী আছে, সেটা আমরা পরে দেখব। যাই হোক, এবং এখানে ভাষাটা হবে ল্যাটিন বা ল্যাটিনাইজড, ল্যাটিন অথবা ল্যাটিনকৃত। এভাবে সৃষ্ট নামকে প্রাণীর বৈজ্ঞানিক নাম বলা হয়। সুইডিশ শ্রেণীতত্ত্ববিদ ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণের নিয়মানুযায়ী মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। হোমো হচ্ছে জেনাস নেম, স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি নাম, স্পেসিফিক নেম। এখানে হোমো গণ এবং স্যাপিয়েন্স হলো প্রজাতি নামের নির্দেশক। ত্রিপদ নামকরণ, তাহলে কি হবে? দ্বিপদ নাম, একটা কোনো নাম একটা প্রজাতি নাম, তাহলে এখানে একটা আরেকটা বেশি পদ থাকবে, সেটা হলো উপপ্রজাতি। তাহলে তিনটি হলো বিদায় ত্রিপদ, তিনটা পদ, ট্রাইনোমিয়াল। দেখো নোমেনক্লেচার, অনেক সময় একটি প্রজাতির সদস্যদের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য অঙ্গসংস্থানের পার্থক্য দেখা যায়। তারা একই প্রজাতির, বাট তাদের মধ্যে কেমন যেন কত একটা মিল, অমিল, কত একটা বৈসাদৃশ্য আছে। এটাকে আরো একেবারে স্পেসিফাই করার জন্য সেসব সদস্যকে তখন ওই নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতি হিসেবে গণ্য করা হয়। তখন গণ ও প্রজাতি পর্যন্ত তারা মিলবে, কিন্তু উপপ্রজাতি ভিন্ন। সমন্বিত গণ ও প্রজাতি সমন্বিত দ্বিপদ নামটি উপপ্রজাতি সহ ত্রিপদ নামে পরিচিত হয়। তুমি কিভাবে লিখবা? তুমি পরীক্ষায় লিখবা, তোমার যদি আসে ত্রিপদ নামকরণ কি, তুমি বলবো যে উপপ্রজাতি সহ নামকরণ করানোকে বা করাকে বলা হয় উপপ্রজাতি সহ নামকরণ করাকে বলা হয় ত্রিপদ নামকরণ। এখানে তিনটি অংশ থাকবে, একটি হবে গণ, একটি হবে প্রজাতি, আর একটি উপপ্রজাতি। এটা কেন করা হয়? একই প্রজাতির সদস্যদের মধ্যে যখন খুব বেশি মিল থাকার পরেও একটু ভিন্নতা থাকে, একটু অমিল থাকে, সেটাকে আলাদা করে শনাক্ত করার জন্য। এভাবে উপপ্রজাতি সহ কোনো প্রাণীর নামকরণকে ত্রিপদ নামকরণ বলে। যেমন ইউরোপিয়ান চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস, কিন্তু নীলনদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। অর্থাৎ এরা প্রায় একই রকম, বাট হালকা একটু পার্থক্য আছে। এই জন্য নীলনদেরটা হয়ে গেছে নাইলোটিকাস উপপ্রজাতি। পাখি বিজ্ঞান স্ক্লেজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন। এটি ICZN কর্তৃক স্বীকৃত, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত। দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে, একটু খেয়াল করো। কোন জীবের নামকরণ পদ্ধতি অত্যন্ত জটিল এবং তা কতগুলো নিয়ম মেনে সমাধান করা হয়। প্রাণীর নামকরণের নিয়মগুলো প্রাণী নামকরণের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার ICZN প্রণয়ন করে থাকে এবং নিয়মগুলো ইন্টারন্যাশনাল কোড অন জিওলজিক্যাল নোমেনক্লেচার লিপিবদ্ধ করা হয়। এই দেখো নিয়ম কানুনগুলো কি। প্রাণী জগৎকে প্রত্যেক ট্যাক্সনের একটি স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকবে, যেমন মানুষের হোমো স্যাপিয়েন্স। অবশ্যই দুটি ল্যাটিন বা ল্যাটিনকৃত, হোমোটাও ল্যাটিন শব্দ বা ল্যাটিনাইজড, এবং স্যাপিয়েন্সটাও ল্যাটিন আইদার অর ল্যাটিনাইজড। ল্যাটিন করে নিতে হবে যদি ল্যাটিন না হয়। শব্দ নিয়ে দ্বিপদ নামকরণের মাধ্যমে বৈজ্ঞানিক নাম গঠিত হবে। প্রত্যেক দ্বিপদ নামের প্রথম পদটি বা অংশটি হচ্ছে গণনাম, জেনারিক নেম। দ্বিতীয়টি হচ্ছে প্রজাতিক নাম বা স্পেসিফিক নেম। যেমন বাঘের গণনাম পেন্থেরা, প্রজাতিক নাম টাইগ্রিস। গণনামটি হচ্ছে বিশেষ্য বা জাতিবাচক, তাই এর প্রথম অক্ষরটি শুরু হতে হবে বড় হাতের অক্ষর দিয়ে, যেমন এই দেখো পেন্থেরা পি। প্রজাতিক নামটি বিশেষণ গুণবাচক, এর নামের প্রথম অক্ষরটি হবে
ছোট্ট যেমন টাইগ্রিস, এটা যেন মনে থাকে। গণনাম বিশেষ্য প্রজাতি নাম বিশেষণ, গণনাম বিশেষ্য প্রজাতি নাম বিশেষণ, গণনাম বিশেষ্য প্রজাতি নাম বিশেষণ। গণনাম বিশেষ্য তাই প্রথম অক্ষর ক্যাপিটাল, প্রজাতিক নাম বিশেষণ তাই এরা নিয়ম করেছে প্রথম অক্ষর স্মল হবে। ছাপা অক্ষরে হলে সবসময় ইটালিক্স অক্ষরে হবে। এই যে দেখো, এটা একটু বাঁকা, এটার মতো এদের মতো নয়, এটা হলো ইটালিক্সে। তারপরে আসো, দ্বিপদ নাম হাতে লিখলে এখানে একটা আকার হবে, হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রত্যেক অংশের নিচে আলাদা আলাদাভাবে দাগ টেনে দিতে হবে। যেমন প্যান্থার টাইগ্রিস, এই প্যান্থার নিচে একটা দাগ হবে, টাইগ্রিস নিচে একটা দাগ হবে, আন্ডারলাইন করতে হবে আলাদাভাবে। প্যান্থারা পর্যন্ত একটা, টাইগ্রিস থেকে এখানে একটা। অতএব কোনো অবস্থায় বাংলা হরফে বৈজ্ঞানিক নাম লেখা যাবে না। সবার কাছে লভ্য স্থায়ী বৈজ্ঞানিক রেকর্ড হিসেবে বিনামূল্যে বা অর্থমূল্যে পাওয়া যাবে এমন প্রকাশনায় জার্নালে দন্তন হবে বা আইসিজেড নির্দেশিত অন্যান্য মাধ্যমে দ্বিপদ নামের প্রকাশনায় থাকতে হবে। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো খুব একটা লাগে না। যে বিজ্ঞানী সর্বপ্রথম কোনো প্রাণীর সঠিক বর্ণনা সহ দ্বিপদ নাম প্রকাশ করবেন তার নাম উক্ত প্রাণীর দ্বিপদ নামের শেষে যুক্ত হবে। যেমন কমন কার্ফ, যেটা কার্ফু মাছ বা কার্পিও মাছ, সাইপ্রিনাস কার্পিও লিনিয়াস, এটা ইনি প্রথমে নামটা দিয়েছেন, তাই তার নাম এবং সাল। প্রতিনাম সিনোনিমস বা সমমানের হোমোনিমস যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার আইন অবশ্যই পালন করতে হবে, কোনটাকে বাছাই করা যাবে। অগ্রাধিকার আইনটা তোমরা একটু পরে নিতে পারো, এটা আমি আর বলতে চাচ্ছি না, ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আর যদি সময় দাও 1 মিনিট করে আমি আলোচনা করে দেব, জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, তোমরা যারা পড়ে নিলেও হবে। হোমোনিম অর সিনোনিম, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্টও নয়, লাগবেও না। দ্বিপদ নামকরণ কি, এর নিয়মাবলী লিখো, এগুলো পড়ে যাও। আর যেটা পড়তে হবে, দ্বিপদ নামকরণ কি, নিয়মাবলী, আর উপপ্রজাতি কি, প্রজাতি কি, এগুলো একটু পড়ো। হোমোনিম ও সিনোনিম এটা তোমরা নিজেরা পড়ে নিয়ে, আমি আর পড়াচ্ছি না, একটু রিডিং পড়ে নিতে পারো। সময় তো দিতে হবে পড়ার জন্য, যেন একটু পড়ে দেই। 2 বা ততোধিক টেক্সার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয়ে থাকে তখন সেই নামগুলোকে পরস্পর হোমোনিম বা সমনাম বলে। এক্ষেত্রে অগ্রাধিকার আইন প্রয়োগ করে দেখা হয় কোন টেক্সনের সমনামটি সর্বপ্রথম সঠিকভাবে প্রকাশিত হয়েছে। সে নামটি সিনিয়র হোমোনিম যা বৈধ নাম হিসেবে গৃহীত হয় এবং অন্য নামগুলো জুনিয়র হোমোনিম হিসেবে ঘোষিত ও পরিত্যক্ত হয়। অন্যদিকে একটি ট্যাক্সনের ব্যাপারটা আগে ক্লিয়ার করছি, আর বলছি না। যখন 2 বা ততোধিক বৈজ্ঞানিক নামে পরিচিত হয় তখন নামগুলো পরস্পর সিনোনিম বা প্রতিনাম বলে। এক্ষেত্রে অগ্রাধিকার আইন প্রয়োগ করে কোন ট্যাক্সনের সিনোনিম সম্পর্কিত জটিলতার অবসান ঘটানো হয়। অর্থাৎ হোমোনিম সিনোনিম হয়ে গেলে এটা জটিলতার অবসান ঘটাতে হবে এবং যেটা প্রায়োরিটি পাবে সেটাকে রিসিভ করতে হবে। এটারও কিছু বিধিবিধান আছে, এগুলো তোমাদের আর বেশি জানার দরকার নাই। যাক, সংরক্ষণে আমি পরে শেষ করব। শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্য সহ সংগ্রহকারীর নাম, সংগ্রহের স্থান, সময়, তারিখ ইত্যাদি সংরক্ষণ করতে হবে যাতে অন্যান্য নমুনা শনাক্তকরণ সহায়ক হয়। এই কারণে বিভিন্ন দেশে প্রাপ্ত প্রাণীর নমুনা প্রাকৃতিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় বা কলেজের বিভাগীয় সংরক্ষণশালায় সরকারি অনুমোদন সাপেক্ষে সংরক্ষিত থাকে। নমুনাটি হতে পারে স্টাফ করা, অর্থাৎ এটাকে কেটে এটার ভেতরের যে অন্তর্যন্ত্র সবগুলো বের করে দেওয়া হয় এবং রোদে শুকানো হয় আর্সেনিক সহযোগে। তারপর এগুলো এমনভাবে প্রিজার্ভ করবে যে এটা অবিকল থেকে যাবে, বিনষ্ট হবে না। স্টাফিং করা বলা হয়, স্টাফড। এটা মাঝখানে বুক চিরে কেটে ভেতরে সবকিছু বের করে দেওয়া হবে, পরে শরীরের ভিতরে তুলা বা রুই ঢুকিয়ে দিয়ে এটাকে সেলাই করে দেওয়া হবে। আস্ত প্রাণীর মতো বাহির থেকে দেখা যাবে এবং আর্সেনিক ব্যবহার করা হয় এখানে যাতে করে পচে না যায়। চামড়া কিংবা বিভিন্ন অংশ যেমন শিং, লোম, মল ইত্যাদি বা কঙ্কাল এগুলো সংরক্ষণ করার বিধান আছে বা করা যায়। প্রাণীদেহ শুকনো বা তরলেও সংরক্ষণ করা যায়, ফরমালিনে সংরক্ষণ করা যায়। ফরমালিন ও অ্যালকোহল হচ্ছে সংরক্ষণের ভালো তরল মাধ্যম। বিভিন্ন প্রাণীগোষ্ঠীর জন্য বিভিন্ন মাত্রা ফরমালিন ও অ্যালকোহল কিংবা অন্যান্য বিশেষ সংরক্ষণ মাধ্যম নির্দিষ্ট রয়েছে। অতএব শ্রেণীবিন্যাসে নমুনা সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অধ্যায়। এখানে শেষ করব, আর নাই। যাই হোক, ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি, দ্বিপদ নামকরণ নিয়মাবলী লিখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওদের আগ্রহে অপেক্ষা করছি কবে স্কুল খুলবে। আসলে এইভাবে পড়িয়ে আমিও সন্তুষ্ট না। তোমরা অনেকে ক্লাস হয়তো ভিজিট করছো, অনেকে করছো না। তো যারা ভিজিট করছো তাদেরকে ধন্যবাদ। মতামত অবশ্যই দিবে, মতামত সাদর গ্রহণযোগ্য এবং আমাদের চেষ্টা থাকে বা চেষ্টা আছেও। বাট এই অনলাইন ক্লাসে একটা ক্লাস করতে যে কত জটিলতা সেটা তোমরা নিজের একটা ক্লাস তৈরি করলে তখন বুঝতে। যাই হোক, এই জন্য বলবো বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। অনলাইন ক্লাস এবং
সরাসরি এই যে আমরা যে ন্যাচারালি যে ক্লাসটা নিই তার মধ্যে অনেক পার্থক্য থাকবে। অনেক কিছু এখানে বোঝানো কষ্টসাধ্য বিষয়। যাক, ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।